আজকে আমরা এসএসসির 7 নম্বর চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব। 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বা নন রেডক্স বিক্রিয়া। তো এখানে এটা মূলত আমাদের রাসায়নিক বিক্রিয়াকে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়। যেমন একটা হচ্ছে যে তাপের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে বিভক্ত করা হয়েছে, আবার তোমার হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর বিভক্ত করা হয়েছে, তারপরে হচ্ছে তোমার দিকের উপর, মানে দিকের উপর একমুখী এবং উভমুখী বিক্রিয়া, মানে দিকের উপর নির্ভর করে আবার বিক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো আজকে আমরা ইলেকট্রন স্থানান্তরের উপর ইলেকট্রন স্থানান্তরের উপর বা ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যেটা কিনা এই যে তোমার হচ্ছে ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তর, তোমার হচ্ছে স্থানান্তর। এই ইলেকট্রন স্থানান্তরের উপর রাসায়নিক বিক্রিয়াকে দুটি ধাপে কী করা হয়, বিভক্ত করা হয়। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, তোমার হচ্ছে রেডক্স, আর আরেকটা হচ্ছে তোমার কি নন রেডক্স, তোমার হচ্ছে কি রেডক্স, হ্যাঁ নন রেডক্স। তো একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। তো রেডক্স বিক্রিয়াটা কি, এটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হবে আর এটাতে ইলেকট্রনের কোনো আদান প্রদান হবে না। মানে এই বিক্রিয়াটা যেটা রেডক্স রিয়াকশন বা রেডক্স বিক্রিয়া হবে, সেই বিক্রিয়াতে ইলেকট্রন আদান প্রদান হবে। আর এই নন রেডক্স বিক্রিয়াটাতে ইলেকট্রনের কোনো আদান প্রদান হবে না। তাহলে এই যে যেটাতে আমাদের ইলেকট্রন আদান প্রদান হচ্ছে এটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ কি বিজারণ, এই যে জারণ বিজারণ বিক্রিয়া, যেটাতে ইলেকট্রন কি হবে, মানে আদান প্রদান হবে, যেটাতে ইলেকট্রন আদান প্রদান হবে যে বিক্রিয়াটাতে, সেটাকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। আর যেটাতে ইলেকট্রনের আদান প্রদান হবে না সেটাকে বলতেছি আমরা নন রেডক্স বিক্রিয়া। তো এখন এই নন রেডক্স বিক্রিয়াটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মানে কোন বিক্রিয়াগুলোর সাধারণত কি মানে তোমার হচ্ছে নন রেডক্স হয় বা জারণ বিজারণ ঘটে না, কোন বিক্রিয়াগুলোর, সেইটার উপর দুই ভাগে। একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর আরেকটা হচ্ছে তোমার অর্ধক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, প্রশমন এবং অর্ধক্ষেপণ মানে দুই ধরনের বিক্রিয়ার তোমার হচ্ছে কি তোমার জারণ বিজারণ ঘটে না, মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। আমরা বলছি যেটার ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেটা জারণ বিজারণ, আর যেটা ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, মানে রাসায়নিক বিক্রিয়াটাতে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটবে না, সেটাকে আমরা বলতেছি নন রেডক্স বিক্রিয়া। এই নন রেডক্স বিক্রিয়াকে আবার দুটি ভাগে আমরা বিভক্ত করতেছি। মানে প্রশমন বিক্রিয়াগুলো সাধারণত তোমার কি হয়, নন রেডক্স হয়, আর অর্ধক্ষেপণ বিক্রিয়াগুলো সাধারণত নন রেডক্স হয়, মানে এই বিক্রিয়াগুলোতে কি হয় না, তোমার হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। তো এখানে আমরা প্রশমন বিক্রিয়া আমরা সেই তোমার হচ্ছে ক্লাস 8-এর দিকেই আমরা পড়ছি যে প্রশমন বিক্রিয়া কি, আবার এখানেও আলোচনা করছি, আবার অর্ধক্ষেপণ বিক্রিয়া কি, সেই বিষয়গুলো আলোচনা করছি। তা আমরা এটা দেখব যে প্রশমন কি। প্রশমন বিক্রিয়াটা হচ্ছে কি, প্রশমন বিক্রিয়া হচ্ছে যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, লবণ এবং পানি উৎপন্ন হয় যে বিক্রিয়াগুলোতে, ওই বিক্রিয়াগুলোকে আমরা বলতেছি কি প্রশমন বিক্রিয়া। যেমন আমরা যদি এরকম দেখি, আমরা এই পার্টটা নিয়ে পরে আসতেছি, এইটা একটু আলোচনা করি, এটার আলোচনা আমাদের কম, এই পার্টটাতে আমার একটু বড় আলোচনা, এটা আমরা আলোচনাটা পরে করতেছি। এই দেখো প্রশমন, তাহলে প্রশমন বিক্রিয়া আমরা বলতেছি কি, প্রশমনটা হচ্ছে তোমার বলতেছি ক্ষারের বিক্রিয়া। এই যে ক্ষার এবং অ্যাসিডটা সামনেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে নিলাম, তো এখানে যদি আমরা দেই তাহলে আমরা বলছি প্রশমন বিক্রিয়া কি, অ্যাসিড প্লাস ক্ষারক বা ক্ষার, এখানে কি হবে, লবণ এবং পানি উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো, এখানের তোমার হচ্ছে ধাতু পার্টটা এখানে তোমার হচ্ছে ও ধাতু পার্টের সাথে অ্যাড হবে, তার মানে সোডিয়াম ক্লোরিনের সাথে অ্যাড হয়ে গেলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড। আর এখানে এই যে হাইড্রোজেন কি হবে, H2, আর এখানে কি হবে, পানি।
এখন ঘটনাটা আমাদের প্রশমন বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? প্রশমন বিক্রিয়া বলতে কিন্তু আমরা মূলত এখানে এই যে হাইড্রোক্সিল এবং হাইড্রোজেনের এই হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নের বিক্রিয়া যে পানি তৈরি হয় মূলত এই পার্টটাকে বুঝি। মানে প্রশমন বিক্রিয়া বলতে এই পার্টটাকে বোঝায়। প্রশমন সাধারণত এখানে দেখো এইটা আমার হাইড্রোক্সিল আয়ন, দেখো হাইড্রোক্সিল মাইনাস, আর এখানে দেখো যে এখানে হাইড্রোজেন কিন্তু প্লাস আয়ন হিসেবে আছে। এখন দেখো এই জায়গাটাতে তুমি দেখো হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন। মূলত এই হাইড্রোক্সিল আয়ন কোথা থেকে আসে? ক্ষার থেকে। মানে প্রত্যেকটা ক্ষারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সেখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়ন পাবো, আর অ্যাসিডটা যেটা থাকবে অ্যাসিড সেখানে কি করবে? হাইড্রোজেন আয়ন দান করবে বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। তো সেই ক্ষেত্রে এটা সবসময় যে কোনো ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া সবসময় এই ঘটনাটা ঘটবে যে সেখানে হাইড্রোক্সিল আয়ন হবে এবং হাইড্রোজেন। এখানে কিন্তু দেখো এই সোডিয়াম প্লাস, এখানে ক্লোরিন মাইনাস, এই আয়নটুকু এই আয়নটুকু বা সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নটাকে এটাকে সাধারণত দর্শক আয়ন বলে। দর্শক আয়ন বলতে এদের ভূমিকা কোনো থাকে না এখানে। তো এখন দেখো তো সোডিয়াম এবং ক্লোরিন এটা দর্শক আয়ন, এখানে দেখো এই হাইড্রোক্সিল এবং এই হাইড্রোজেন এটা মিলে কিন্তু আমাদের কি হচ্ছে? পানি হচ্ছে। তো এই ধরনের বিক্রিয়াগুলোকে মোট কথা হচ্ছে যে প্রশমন বিক্রিয়া, ক্ষার প্লাস অ্যাসিডের বিক্রিয়াগুলো হবে, সেই বিক্রিয়াগুলো সাধারণত কি হয়? তোমার হচ্ছে নন রিডক্স বিক্রিয়া হয়। মানে এখানে সাধারণত কোনো ইলেকট্রনের কি হয় না, তোমার হচ্ছে আদান প্রদান হয় না, বা এখানে যে আয়নটা থাকে এখানে সেই আয়নটাই থাকে। মানে ইলেকট্রনের তোমার হচ্ছে ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি ঘটে না যদি ইলেকট্রন কম বেশি না হয়, বা এখানে দেখা যায় জারণ মান একই থাকে। আচ্ছা, জারণ মান কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা আসতেছি। এটা সবচেয়ে বড় একটা আলোচনা যে জারণ মান, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে এক কথায় আমাদের মনে রাখতে হবে যে তোমার হচ্ছে প্রশমন বিক্রিয়াগুলো সাধারণত কি হয়? ইলেকট্রনের আদান প্রদান ইলেকট্রনের আদান প্রদান হয় না। এখানে যে আয়নটা থাকে, এখানে যে আয়ন থাকে ওখানে সেই আয়নটাই থাকে। এই কারণে সাধারণত আমরা কি এই যে আমরা যদি এখানেও দেখি, এখানে হাইড্রোজেন কিন্তু কি এই জায়গাটাতে হাইড্রোজেন কিন্তু প্লাস, আর এখানে তোমার হচ্ছে OH যদি আমরা বলি, সরি এখানে OH যদি বলি, OH মানে OH আর এখানে কি আর এইচ আছে আর কি এইটা, তাহলে এটা মাইনাস আর এটা হচ্ছে কি প্লাস। এই যে দেখো এই আয়নটুকু আমাদের কিন্তু এখানেও আছে। এই যে দেখো এই যে মানে একই এখানে জারণ মান এখানে যত ছিল এখানেও তত, এখানেও যত, এখানেও তাই আছে। এই কারণে আমরা এটাকে বলতেছি তোমার হচ্ছে কি নন রিডক্স, মানে ইলেকট্রনের কি হয়নি, মানে আদান প্রদান হয়নি বা হ্রাস বৃদ্ধি হয়নি। এই কারণে এটা আমরা বলতেছি কি নন রিডক্স বিক্রিয়া। আবার এখানে দেখো অর্ধক্ষেপণ বলতে অর্ধক্ষেপ পড়া, অর্ধক্ষেপণ বলতে অর্ধক্ষেপ পড়বে। যে বিক্রিয়াগুলো সাধারণত আমরা দেখব যে বিক্রিয়া করার পরে যে উৎপাদ হবে সেখানে আমাদের কি হচ্ছে পাত্রের তলায়, মানে বিক্রিয়া করার পর পাত্রের তলায় কি থাকবে? তোলানি আকারে পড়বে, সেটাকে আমরা বলতেছি অর্ধক্ষেপণ বিক্রিয়া। তো এরকম বিক্রিয়া আমরা যদি দেখি যে অর্ধক্ষেপণ বিক্রিয়া, তাহলে এটা মনে রাখতে হবে যে আমাদের প্রশমন বিক্রিয়াগুলো সাধারণত কি হয়? নন রিডক্স হয়। এটা একটু মনে রাখবেন। এরপরে আমরা আরেকটু বলি যে অর্ধক্ষেপণ বিক্রিয়া কোনগুলা? তাহলে অর্ধক্ষেপণ বিক্রিয়া যেমন আমরা যদি এটা নেই, যেমন জিঙ্ক সালফেট, এখানে আমি জিঙ্ক সালফেট নিলাম, প্লাস হচ্ছে বেরিয়াম নাইট্রেট NO3। এখানে বেরিয়ামের যোজনী হচ্ছে কত? 2, আর নাইট্রেটের যোজনী 1। দুজনেরটা যদি আমরা বিনিময় করি এটা হবে। এরপরে এটা যদি আমরা বিক্রিয়া করাই তাহলে কি হবে? জিঙ্কের সাথে কি যুক্ত হবে? নাইট্রেটটা যুক্ত হবে, আর বেরিয়ামের সাথে সালফেটটা যুক্ত হবে। তো বেরিয়াম এবং সালফেটে যুক্ত হয়ে তোমার হচ্ছে বেরিয়াম সালফেট, এখানে বেরিয়ামের যোজনী দিই, সালফেটের যোজনী দিই। আচ্ছা, এখানে লিখতে হবে AQ, এই পাশে কিন্তু এখানে লিখতে হবে AQ। এই AQ বলতে আমরা বোঝাচ্ছি অ্যাকুয়ার সলিউশন বা জলীয় দ্রবণ, এখানেও এটা হচ্ছে জলীয় দ্রবণ। তা এখানে আমরা একটা দ্রাবকের মধ্যে যদি দুইটি যৌগ কি করি? মিশ্রিত করি, এবং তাদের মধ্যে যে বিক্রিয়াটা হবে, মানে তাদের মধ্যে বিক্রিয়া হওয়ার পরে দেখা যাবে একটি উপাদান বা একটি যৌগ সেখানে কি হবে? অর্ধক্ষেপ্ত হবে বা সলিড উৎপন্ন হবে। তাহলে এখন দেখো এই যে বেরিয়াম সালফেট এখানে কি? এখানে সলিড, এসতে হচ্ছে আমাদের সলিড, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে কি তোমার হচ্ছে জিঙ্ক নাইট্রেট। এইটা হচ্ছে জিঙ্ক, এই যে নাইট্রেট NO3, এখানে পাশে একটা 2 দিতে হবে, এটা হচ্ছে জিঙ্ক নাইট্রেট। এই জিঙ্ক নাইট্রেট তোমার হচ্ছে কি এখানে AQ থাকবে, AQ বা অ্যাকুয়ার সলিউশন। এই জিঙ্ক নাইট্রেটটা আমার কি হবে? মানে এটার দ্রবণীয়তা পানিতে এটার চেয়ে অনেক বেশি,
এই বেরিয়াম সালফেটের চেয়ে এর পানিতে দ্রবণীয়তা অনেক বেশি। এ কারণে এটা কি হয়, পানিতে দ্রবণীয় অবস্থায় থাকে, আর এইটা সলিড বা কঠিন অবস্থায় এটা কি হয়, পাত্রের তলায় তোলানি রূপে পড়ে। এই যৌগটায় বা এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমার কি, অর্ধক্ষেপণ বিক্রিয়া। তাহলে অর্ধক্ষেপণ বিক্রিয়াটা কি, যে দুইটি যৌগ যদি একটা দ্রাবকে আমরা দ্রবীভূত করি, তাহলে একটা দ্রবণীয়তা আর একটা দ্রবণীয়তার চেয়ে বেশি হওয়ার কারণে একটা কি হবে, একটা অর্ধক্ষিপ্ত হবে বা পাত্রের নিচে কি হবে, জমা হবে। ওই বিক্রিয়াগুলো সাধারণত অর্ধক্ষেপণ বিক্রিয়া। ওই বিক্রিয়াগুলো সাধারণত কি হবে, এই বিক্রিয়াগুলোতেও সাধারণত কি হয় না, তোমার ইলেকট্রনের আদান প্রদান হয় না। তো এই বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো, সাধারণত নন রিডক্স বিক্রিয়া বলবো। তো এরকম আমাদের আরও অনেক বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলোই পরীক্ষা আসে। যেমন সোডিয়াম, আমরা যদি বলি সোডিয়াম সালফেট, তোমার হচ্ছে কি সোডিয়াম সালফেট মানে SO4, আমি এই টুটা এখানে দিলাম সোডিয়াম সালফেট, প্লাস হচ্ছে আমি এইটাই দেওয়া থাকে যে বেরিয়াম নাইট্রেট NO3, এই যে 2, এগুলোতে তোমার AQ অবশ্যই দিতে হবে, এগুলোতে AQ দিতে হবে, মানে অ্যাকুয়ার সলিউশন বা জলীয় দ্রবণ, মানে মিক্সড আছে এগুলোতে। এখানে এই যে আমার এই সোডিয়ামের সাথে কি হবে, নাইট্রেটটা যুক্ত হবে, আর বেরিয়ামের সাথে সালফেটটা যুক্ত হবে, এইটার সাথে এইটা, মানে বেরিয়াম কি হবে, SO4 বেরিয়াম সালফেট, প্লাস হচ্ছে এই যে সোডিয়াম আর এই নাইট্রেট, তাহলে হচ্ছে কত, সোডিয়াম নাইট্রেট NO3, সামনে একটা কি দিতে হবে, 2 দিতে হবে, তাহলে বেরিয়াম নাইট্রেট। এখানে যেহেতু আমাদের 2 আছে, এখানে সোডিয়াম আছে, আমি সমতা করছি যে বিক্রিয়াটা, এখানে সোডিয়াম 2টা, এখানে সোডিয়াম 2টা, নাইট্রেট এখানে ছিল আমাদের 2টা, ওখানে 2টা, এই তো এইটা হচ্ছে আমার অ্যাকুয়ার সলিউশন AQ, আর এখানে কিন্তু S, মানে এটা নিচের দিকে কি করবে, এইটা এই নিচের দিকে তীর চিহ্নটা দেওয়া মানে এটা পাত্রের নিচে কি হয়, জমা হয় বা তোলানি হয়। কিন্তু উপরের দিকে যদি তীর চিহ্ন দেই তাহলে এটা উড়ে যায় বোঝায়, মানে গ্যাসীয় অবস্থা বোঝায় বা গ্যাস বোঝায়। তো যাই হোক, এরকম আরও বিক্রিয়া আছে যেটা আমরা লিখতে পারি যে এগুলোকে অর্ধক্ষেপণ বিক্রিয়া বলে। তো পরীক্ষায় দেখা যায় এই বিক্রিয়াগুলাই তোমার হচ্ছে পরীক্ষায় আসে। এখানে আমরা আরও বিক্রিয়া দিয়ে লিখতে পারি। এই বিক্রিয়াটাই এই যে তোমার সোডিয়াম সালফেট দিয়েই, সোডিয়াম সালফেট তোমার হচ্ছে AQ, সোডিয়াম সালফেট AQ, প্লাস হচ্ছে কি এখানে বেরিয়াম ক্লোরাইড দেওয়া যায়, বেরিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়াটাও পরীক্ষায় আসছে। তাহলে আমরা এটা দিতে পারি যে সোডিয়াম, তাহলে সোডিয়াম এখানে বেরিয়াম অবশ্যই এইটার সাথে যুক্ত হবে সালফেটের সাথে, তাহলে কি হবে, বেরিয়াম সালফেট, এইটা আমাদের অর্ধক্ষিপ্ত হবে, এটা সলিড, এটা অর্ধক্ষিপ্ত হবে, প্লাস এরপরে হচ্ছে আমার কি এই যে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এখানে কি হবে, এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সামনে একটা 2 দিয়ে দিব, এটা হচ্ছে আমার কিন্তু AQ বলতে এটা জলীয় দ্রবণ, এটা মিক্স অবস্থায় থাকে, ঠিক আছে। তো এটা গেল আমাদের কি, এই আলোচনাটা হচ্ছে তোমার হচ্ছে এই 3টে বিক্রিয়া একটু ভালো করে তোমরা মনে রাখবেন। বেশিরভাগ পরীক্ষায় এই 3টাই আমাদের দেখছি যে এটা রিপিট হয়েছে এই বিক্রিয়াগুলো। তো এগুলোকে অর্ধক্ষেপণ বিক্রিয়া বলে, এবং সাধারণত অর্ধক্ষেপণ বিক্রিয়াগুলো নন রিডক্স হয়। এদের মধ্যে কোনো জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখানে জারণ সংখ্যা যা থাকে এগুলো এখানেও তোমার হচ্ছে জারণ সংখ্যা কী থাকে, তাই থাকে, মানে কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, এই বিক্রিয়াগুলো সাধারণত আমরা বলতেছি নন রিডক্স বিক্রিয়া। এখন মানে এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে না, আমরা যা দেখলাম এতক্ষণ ধরে এগুলোতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। কিন্তু এই যে যেটা রিডক্স বিক্রিয়া, যেটা জারণ বিজারণ, আমরা বলতেছি এইটা জারণ বিজারণ, মানে ইলেকট্রন আদান প্রদান হয় কোন বিক্রিয়াগুলোতে, সেই বিষয়টা নিয়ে আলোচনা আমরা করব। আর কিভাবে জারণ মান নির্ণয় করা যায়, মানে জারণ মান কিভাবে হিসাব করা হয়, সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমি এইদিকে একটু মিশাই দিতেছি, এই পার্টটা আমি একটু মিশাই দিই। এই দিকের আলোচনাটা আমাদের শেষ, এটা একটু আগে আলোচনা করলাম কারণ এখানে ছোট্ট আলোচনা, এখানে তেমনটা কোনো আমাদের নাই। কিন্তু এই পার্টটা, এই যে তোমার হচ্ছে এই পার্টটার আলোচনা আমাদের একটু বড়, যে জারণ বিজারণ আলোচনাটা, এটা একটু আলোচনাটা বড়। তো যাই হোক, এখন দেখো জারণ এবং বিজারণ, এটার মিনিং আছে, এই কথাগুলোর মানে কি, মানে এটা দ্বারা কি বোঝায়, আসলে এই জারণ মানে কি, বিজারণ মানে কি, এগুলোর মিনিং আসলে কি। জারণ এই কথাটার অর্থ হচ্ছে ত্যাগ, এই কথাটা হচ্ছে ত্যাগ। আর এই বিজারণ এই কথাটার অর্থ হচ্ছে কি, গ্রহণ, এই কথাটার অর্থ হচ্ছে গ্রহণ। তাহলে এখন দেখো, আমরা একটা বিক্রিয়া যখন করাবো, কে গ্রহণ করবে বা কে ত্যাগ করবে সেটা আমরা কিসের উপর বা কিভাবে বুঝবো। একটা কথা আমাদের হচ্ছে যে যখন একটা ধাতু আর একটা কি হয়, অধাতু হয়, মানে একটা ধাতুর সাথে একটা অধাতু যখন যুক্ত হবে তখন কি করবে, ধাতুটা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে দিবে, আর অধাতুটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। এখন আরেকটা কথা এখানে এইগুলো বলার আগে আরেকটা বলে নেই, সেটা হচ্ছে কি, তোমার হচ্ছে এখানে
জারণ বিজারণ কি বা জারণ সংখ্যা কি, আমরা এখানে কিন্তু বারবার এই কথাটাই বলবো যে জারণ মান, জারণ সংখ্যা, এই কথাটা বলবো যে জারণ আসলে জারণ সংখ্যা কি জিনিস, এই বিষয়টা একটু আগে বলা উচিত যে জারণ সংখ্যা কি। তো এখন এই জারণ সংখ্যা কাকে বলে? তাহলে জারণ সংখ্যা হচ্ছে কোনো অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত অণু, কোনো অণু বা যৌগমূলক, যৌগমূলকের কিন্তু কি থাকে, নির্দিষ্ট আয়ন থাকে বা চার্জ থাকে, কিন্তু অণুর কোনো নির্দিষ্ট কোনো কি থাকে না, চার্জ থাকে না। এইটা আবার মনে রাখতে হবে। যেমন এই যে দেখো, আমরা যদি একটা অণু দেখি, দেখো এখানে আমি লিখলাম পানি, এটা পানির একটা অণু, কিন্তু SO4 এটা সালফেট, এটা কিন্তু 2-, তার মানে কি এটা নিজের কি আছে, চার্জ আছে বা আয়ন আছে, এটা কিন্তু আয়ন, কিন্তু এখানে কোনো চার্জ নেই। তাহলে এখানে আরেকটা বিষয় যে যেগুলো যৌগমূলক, তাহলে আমরা সংজ্ঞাটা কি বলছিলাম, কোনো অণু বা যৌগমূলকের মধ্যে পরমাণুসমূহের ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত সংখ্যাকে ওই পরমাণুর কি বলা হয় বা ওই মৌলে কি বলা হয়, জারণ মান বলা হয়। তাহলে এখন দেখো এখানে যদি আমি বলি যে সালফারের এখানে এই সালফেট একটা যৌগ, এখানে তার জারণ মান কত, এখানে তার জারণ মান কত, এটা আমি কিভাবে বের করব? তো এখন এই পানি একটা যৌগ, এখানে যদি বলি যে অক্সিজেনের জারণ মান কত, এটা আমি কিভাবে বের করব? তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যে জারণ মান কিভাবে নির্ণয় করা যায়। তো এই জারণ মান নির্ণয় করার জন্য আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, জারণ মান নির্ণয় করার জন্য আমাদের একটা আলোচনা করতে হবে যে যেগুলো ধাতু তার জারণ মান হবে কি তোমার ধনাত্মক, যেগুলো অধাতু তার জারণ মান হবে ঋণাত্মক। তো এখন আমরা এখানে কিছু জারণ মান আমরা লিখি যে কীভাবে জারণ মান এখানে বের করে। তো জারণ মানের হিসাবটা আমি আগে এইদিকে আলোচনা করে দিই যে জারণ মান কীভাবে বের করা যায়, সেই বিষয়টাই আগে বলি। এইটাই বলার পরে তারপরে এইদিকে আসি। আচ্ছা, জারণ মান কীভাবে বের করি? তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা যে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, গ্রুপ 1-এর মৌলগুলোকে আমরা কি বলি, ক্ষার ধাতু বলি। এদের জারণ মান হচ্ছে তোমার +1, এটা মনে রাখবা। যেমন গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে তোমার হচ্ছে এখানে হাইড্রোজেন আছে, তারপর হচ্ছে লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো আছে। তো এই মৌলগুলার জারণ মান হচ্ছে +1, এটা মনে রাখতে হবে যে এগুলো জারণ মান +1। কিন্তু গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে এর জারণ মান হচ্ছে +2। গ্রুপ 2-এর মৌলগুলো আছে, এই 2-এর মৌলগুলো কি জারণ মান হচ্ছে কি +2। তোমার হচ্ছে বেরিলিয়াম, গ্রুপ 2-এর মৌল বেরিলিয়াম, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ... তাহলে এই মৌলগুলো গ্রুপ 2-এর মৌলগুলোর এগুলো জারণ মান কত হবে, জারণ মান হচ্ছে কি +2। তাহলে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো এটা আমাদের এই যে গ্রুপ 2 এগুলো মনে রাখার আরও উপায় আছে, কীভাবে মনে রাখা যায়। যেমন বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, তোমার হচ্ছে স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে সরিয়ে বাটিতে রাখো হচ্ছে কি রাখোতে রেডিয়াম। তো যাই হোক, আমরা ওইভাবে না যাই, আমরা জাস্ট এভাবে মনে রাখি যে এতটুকু মনে রাখলেই হবে যে গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে তাদের জারণ মান +2 আর 1-এরগুলো হচ্ছে জারণ মান +1। এরপরে কোনো মৌল যদি কী করে, মানে একক মৌল থাকে, একাকিত্ব থাকে। একাকিত্ব বলতে কীরকম, মনে করো এখানে হাইড্রোজেন একাকিত্ব আছে, তো যদি এখানে বলে তার জারণ মান কত, এর জারণ মান 0, মানে একাই থাকে যতক্ষণ পর্যন্ত না এরা কোনো রাসায়নিক বিক্রিয়া বা কারোর সাথে অ্যাড না হয়, অন্য কোনো যৌগের সাথে অ্যাড না হয়, অন্য কোনো মৌলের সাথে অ্যাড না হয়, ততক্ষণ পর্যন্ত এদের জারণ মান কী থাকবে, 0 থাকবে। যেমন এখানে দেখো, আমি যদি এখানে H2 দেই, আচ্ছা H2 দিলেও কিন্তু তার জারণ মান কী হবে, 0 হবে। মানে নিজেদের মধ্যেও যদি তারা কি করে অণু গঠন করে বা নিজেদের মধ্যেও অণু গঠন করলেও তার জারণ মান কী হবে, 0 হবে। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। নিজেদের মধ্যে যদি গঠন করে সেক্ষেত্রে জারণ মান কী হবে, 0 হবে। এরপরে আমাদের আরও কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন কোনো যৌগমূলক মানে পৃথিবীতে তোমার হচ্ছে যৌগমূলক বাদে মানে যৌগমূলকগুলো বাদ দিয়ে যত যৌগ আছে সবগুলো জারণ মান মোড = 0 ধরা হয়। কীরকম, যেমন H2O, এই যে পানি, H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে পটাশিয়াম K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। যাই হোক, এই যে যৌগগুলো, যাই হোক আরও তো যৌগ অনেক আছে, আমরা এই কয়েকটা দিলাম যে এই যৌগগুলোর জারণ মান কী হবে, জারণ মান সেক্ষেত্রে তোমার কি মানে মোট জারণ মান 0 হবে। মানে এইটা = 0, এইটা = 0 বা এইটা = কী ধরা হয়, 0 ধরা হয়। মানে যৌগমূলক বলি নেই, কিন্তু আমি বলছি যৌগ, মানে যৌগের
পৃথিবীতে যত যৌগ আছে তাদের জারণ মান কী হবে? শূন্য হবে। কিন্তু যদি বলি যৌগমূলকগুলো জারণ মান কী হবে? যৌগমূলক যেগুলো আমরা যৌগমূলকের মধ্যে কি জানি, এই যে সালফেট, তারপরে কি সালফাইড, তারপরে হচ্ছে তোমার নাইট্রেট, তারপরে তোমার ফসফেট, তারপরে কি হাইড্রোক্সিল, এগুলো কিন্তু তোমার কি নিজস্ব আয়ন আছে। দেখবা এইভাবে এইটা মাইনাস, এইটা হচ্ছে কি তোমার হচ্ছে -3, যাই হোক এইটা হচ্ছে -2। তো এগুলার এই যে এগুলো জারণ, এটা দেখবা -1 আছে। তাহলে এই যে এগুলার কিন্তু নিজস্ব চার্জ আছে। তাহলে আমরা বলছি এগুলো বাদে, মানে যৌগমূলকগুলো বাদে পৃথিবীতে যত যৌগ আছে মোট জারণ মান কত ধরবো? মোট জারণ মান 0 ধরবো। এরপরে কি? এরপর হচ্ছে আমাদের সালফেট। এখানে এই যে সালফেটের দেখো আমরা কি ধরবো? এই যৌগমূলকগুলার জারণ মান তার আয়ন সংখ্যার সমান হয়, মানে মোট জারণ মান। এই যে সালফেট, এটা আয়ন সংখ্যা কত? -2, এইটা -2 ধরতে হয়। এরপরে দেখো এই যে নাইট্রেট, তাহলে নাইট্রেট NO3 কত? তার জারণ মান -1। এই যে এগুলো চার্জ সংখ্যার সমান হয়, মানে যৌগমূলকগুলার জারণ মান তার কি হয়? আয়ন সংখ্যার সমান হয়। কিন্তু এগুলো বাদে, মানে যৌগমূলকগুলো কিন্তু এই কয়েকটাই না, আরও আছে। তোমাদের বইতে আরও আছে, যৌগমূলকগুলো মুখস্থ করে ফেলতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না যে কোনটা যৌগমূলক আর কোনটা যৌগ। এই বিষয়গুলো কিন্তু জানার জন্য এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আর এখানে এই যে তোমার হচ্ছে এই জারণ মান, এখন আমরা এইটা যদি জানে থাকি যে কোনো একটা যৌগের মোট জারণ মান 0 হয়, সেখান থেকে আমরা কিন্তু যে কোনো ওই যৌগটা থেকে যে কোনো একটা পরমাণুর জারণ মান কী করতে পারবো? বের করতে পারবো। তাহলে আমরা দেখি, এই যেমন আমরা এইটা লিখলাম, এই যে এটা তোমাকে যদি বলে এইভাবে নিচে টান দেওয়া আছে, মনে করো এই কালারটা এরকম যে নিচে টান দেওয়া আছে, এইভাবে টান দেওয়া থাকলো, তোমাকে বললো যে এখানে সালফারের জারণ মান কত? এইভাবে বললো সালফারের জারণ মান কত, তোমাকে এইভাবে বললো। তাহলে তুমি কীভাবে বের করবা? প্রথমে তোমার এইটা দেওয়া থাকবে না, জাস্ট এতটুকু দেওয়া থাকবে, নিচের এইভাবে টান থাকবে, যে বলবে সাপোজ এখানে সালফারের জারণ মান কত, এইভাবে বলবে যে এখানে সালফারের জারণ মান কত। সাপোজ এই যে এইটা সালফারের জারণ মান কত, এখানে তোমাকে বলতে পারে এই যে ক্রোমিয়াম, এটার জারণ মান এখানে কত, নিচে টান দিবে, এরকম যৌগগুলো দিবে। কিন্তু এই যে ইকুয়াল আমি 0 দিছি, এই যে ইকুয়াল 0 দিছি, এগুলো কিন্তু দিবে না। তোমার এটা বুঝতে হবে যে কোনো একটা যৌগমূলক বাদে, তার মানে যৌগমূলকগুলো মুখস্থ রাখতে হবে। যৌগমূলক বাদে যে কোনো যৌগের মোট জারণ মান আমরা শূন্য ধরবো। কিন্তু যৌগমূলক যেগুলো আছে তার চার্জ সংখ্যার সমান হয়, এইভাবে চার্জ সংখ্যার সমান আমি লিখলাম। তাহলে দেখো এইটা আমার মনে প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে, বললো যে এর নিচের দাগ দেওয়া আছে, বলছে এর জারণ মান কত। তা আমি জানি যে এর জারণ মান তার আয়ন সংখ্যার সমান হয়, তার আয়ন কত? -2, এই যে -2 দিলাম। এখন দেখো যেটা বের করতে বলবে, যার জারণ মান বের করতে বলবে, সেটা আমরা কি ধরবো? এটা আমরা কি ধরবো? X ধরবো। আর এখানে দেখো এই যে যোগ দিব, এই জায়গাটাতে অক্সিজেনের জারণ মান -2 ইন্টু হচ্ছে কত? 4, যেহেতু অধাতু তার জারণ মান -2, আর 4 দ্বারা গুণ করে দিলে কত? এখানে -2। তাহলে কত আসে? এখানে যদি আমরা গুণ করি মাইনাস, তাহলে 4 দুগুণে 8, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 8 ইকুয়াল কত? -2। তাহলে x ইকুয়াল কত হবে? এখানে তোমার হচ্ছে -2 প্লাস হচ্ছে 8, তাহলে ইকুয়াল হচ্ছে কত? +6। এই যে আমরা সালফারের জারণ মান বের করলাম +6। এখন অনেকে আবার মনে করতে পারে যে তোমার হচ্ছে কি, মানে জারণ সংখ্যা আর যোজনী একই। অনেকে মনে করতে পারে যে জারণ সংখ্যা আর যোজনী একই মনে হয়। এটা মনে রাখতে হবে, জারণ সংখ্যা এবং যোজনী কিন্তু কি নয়? একই নয়। এই কথাটা মাথায় রাখতে হবে, জারণ সংখ্যা যোজনী একই নয়। উপস্থিত এটাই মাথায় রাখো যে জারণ সংখ্যা আলাদা, আমরা জারণ সংখ্যার সংজ্ঞা কিন্তু দিছি, আর যোজনীর সংখ্যা কিন্তু আলাদা। ঠিক আছে, যোজনীর সংখ্যা আলাদা। আমি যোজনীর সংখ্যাটা দিতেছি না, কারণ একসাথে না হলে অনেকগুলো আমাদের কি হয়ে যাচ্ছে? জ্যাম হয়ে যাচ্ছে। এতটুকুই আমরা আলোচনাটা করি যে এখন যে এই যে এটা গেল আমাদের এই যৌগটাতে সালফারের জারণ সংখ্যা, এটা যৌগমূলকের। কিন্তু আমরা যদি একটা যৌগ দেখি, এটা যৌগমূলক, মানে এদের চার্জ আছে, কিন্তু দেখি এই সালফিরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত। এখানে আমরা দেখি সালফিরিক অ্যাসিডে সালফারের জারণ মান, এটাতে আমরা কীভাবে বের করব? তাহলে প্রথম আমাদের কি যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে সালফিরিক অ্যাসিডটা লিখতেছি যে H2SO4, এই অ্যাসিডটা আমাকে বের করতে বলছে যে এইটার জারণ মান কি, এইটার জারণ মান তোমার হচ্ছে কত হবে। তাহলে এইভাবে যৌগটা দেওয়া থাকবে। তা আমি লিখবো যে একটা যৌগ, এটা যেহেতু যৌগমূলক না, তাহলে এর মোট জারণ মান কত ধরবো? 0 ধরবো। যেটা বের করতে বলছে এটা X। এখন দেখো এই হাইড্রোজেনের জারণ মান কিন্তু কি? হাইড্রোজেনের জারণ মান +1। আমরা জানি, আমরা কিন্তু বলছিলাম যে তোমার হচ্ছে কি
যৌগে তোমার হচ্ছে গ্রুপ একে জারণ মান কত? গ্রুপ একের জারণ মান 1, প্রদর্শনী গ্রুপ একের জারণ মান 1, আর গ্রুপ 2 এর জারণ মান হচ্ছে কত? +2। যাই হোক, তাহলে এখানে আমরা যোগ দিয়ে +1 বসাই দিই। আর এখানে দেখো প্লাস এই অক্সিজেনের জারণ মান আমরা একটু আগে লিখছিলাম, এই যে -2 ইন্টু হচ্ছে কত? পরমাণু সংখ্যাটা গুণ করে দিব, ইকুয়ালটা হচ্ছে 0। তাহলে এখন দেখো এখানে তোমার হচ্ছে কত? x আর +1 আর এটা মাইনাস কত? 8 ইকুয়াল কত? 0। তাহলে x এখানে যদি তুমি 8 থেকে সরি এখানে আমাদের একটা জিনিস আমি বাদ দিয়েছি, সেটা কি? এখানে একটা জিনিস বাদ দিয়েছি, এখানে হবে 2, আমি 1 দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু মিশাই দিই আবার দিই, একটু জিনিসটা ক্লিয়ার করার জন্য আবার দিই। আচ্ছা, এর জারণ মান কত? এর জারণ মান +1। আচ্ছা, প্লাস এই যে 1 দিলাম, আর এখানে পরমাণু সংখ্যা 2, এইটা, আর এইটা তো x ধরছি, এই যে x, আর এটা কত? এই যে -2, এই যে ইন্টু হচ্ছে কত? 4, হ্যাঁ, আর ইকুয়াল কত? এই যে 0। তাহলে এখন কি হলো এখানে? এই যে দেখো 2, এই যে প্লাস x, এখানে প্লাসটা দিতে হবে, প্লাসে মাইনাসে কত? -4 দুগুণ কত? 8, ইকুয়াল হচ্ছে 0। তাহলে কত হয় এখানে? এই যে আমরা যদি এখানে দেখি যে 8 থেকে 2 বার দিলে 6, -6, তাহলে -6 ওদিকে গেলে কি হবে বলো তো? +6 হবে। হ্যাঁ, এই যৌগটাতে সালফারের জারণ মান হচ্ছে কত? +6। এভাবে আমরা জারণ মান কী করতে পারি? বের করতে পারি। যে কোনো যৌগের আমরা জারণ মান কী করতে পারবো? বের করতে পারবো। এখন এই যেমন পানিতে, আমরা যদি পানিতে বলে যে H2O পানি, তোমাকে সাপোজ বললো এখানে অক্সিজেনের জারণ মান কত, এভাবে অক্সিজেন নিচে টান দিছে, এইভাবে আন্ডারলাইন করে দেওয়া আছে যে অক্সিজেনের জারণ মান কত। তাহলে প্রথম কাজটা কি? যেহেতু এটা যৌগমূলক না, তাহলে এর জারণ মান কিন্তু কত ধরবো? 0 ধরবো। তাহলে এখানে কি যেটা বের করতে বলছে সেটা x, আমি এটা জানি যে জারণ মান হাইড্রোজেনের কত? +1, তার মানে 1:2 কত? 2, 1 × 2 ইকুয়াল 0। তাহলে এদিকে 2 আর x ওইদিকে গেলে 2 কত হচ্ছে? -2 হচ্ছে। তাহলে এই যে অক্সিজেনের জারণ মান হচ্ছে কত? -2। কিন্তু এই যে দেখো এগুলো যৌগমূলকের ক্ষেত্রে জারণ মানটা কী ধরতে হয়? মোট জারণ মান তার আয়ন সংখ্যার সমান হয়। আয়ন বলতে কি? এই যে মাইনাস প্লাস যে আয়নগুলো, এই যে উপরে যে মাথায় যে প্লাস মাইনাস চিহ্নগুলো আছে, এগুলোকে কি বলে? আয়ন সংখ্যা বলে। যেমন আমরা যদি এটাই ধরি বা ফসফেটে ধরি বা যাই হোক, এখানে যদি এরকম বলে যে ফসফেটের জারণ মান কত, এখানে ফসফেটের নিচে এই যে দেখো PO4, এই ফসফেটের নিচে এভাবে আন্ডারলাইন করে দেওয়া আছে যে ফসফেটের এখানে ফসফেট, এই যে ফসফেটে ফসফরাসের কি? পিতে ফসফরাসের তোমার হচ্ছে জারণ মান কত। তাহলে আমি কি ধরবো? এটা কিন্তু আয়ন সংখ্যা কত? 3, এই যে -3, হ্যাঁ, এই -3, তাহলে মাইনাস হচ্ছে কি? -3, তাহলে -3 এখানে দিব, তার আয়ন সংখ্যার সমান। এটা 0 ধরা যাবে না, যেহেতু এটা যৌগমূলক, ঠিক আছে? তাহলে যেটা বের করতে বলছে এটা x, আর প্লাস দিব, এই যে দেখো এটা -2 অক্সিজেনের জারণ মান, এখানে 4 ছিল, 4 দ্বারা গুণ, এখানে -3। তাহলে এখানে কত আসে? x, এখানে কত? -8 ইকুয়াল টু কত? -3। তাহলে এখানে কত? x ইকুয়াল এই -8টা ওইদিকে গেলে কত হবে? +8 হবে। তাহলে x ইকুয়াল টু এখানে কত আসবে? তাহলে 3 যদি 8 থেকে 3 বাদ দাও, তার মানে প্লাস কত হবে? +5 হবে। তাহলে এই যৌগটাতে ফসফেটে তোমার হচ্ছে ফসফরাসের জারণ মান হচ্ছে কত? +5। তো যাই হোক, এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে কোনো একটা যৌগ, মানে মোট কথা হচ্ছে যৌগমূলক বাদে পৃথিবীতে যত যৌগ আছে তাদের মোট জারণ মান 0। এভাবে 0 ধরে তারপর যে কোনোটার আমাদের বের করতে বললে আমরা বের করতে পারবো। আর আরেকটা কথা আমাদের বের করতে হবে, আর এখানে যেগুলো যৌগমূলক, এই যৌগমূলকগুলোর মোট জারণ মান কিন্তু তার আয়ন সংখ্যার সমান হয়। তাহলে যৌগমূলকগুলো অবশ্যই তোমাদের কি রাখতে হবে? এগুলো মুখস্থ রাখতে হবে। তো যাই হোক, এখন আমরা আসি কিছু যৌগের ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে যেমন অক্সিজেনের জারণ মান আমরা এখানে -2 দেখলাম, তো এগুলার আবার জারণ মান আমাদের কি হয়? জারণ মান পরিবর্তন হয়, মানে মাঝে মাঝে দেখা যায় যে -2 হয়, আবার -1/2 হয়, তো আবার -1ও হয় অক্সিজেনের জারণ মান। তো সেই বিষয়টা আমরা একটু দেখি কিভাবে এগুলোর জারণ মান আমরা কি যে পরিবর্তনটা হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখি। মানে অক্সিজেনের জারণ মান তোমার হচ্ছে কি? অক্সিজেনের জারণ মান ভিন্ন হয়। আমরা একটু দেখি যে অক্সিজেনের জারণ মান, অক্সিজেনের কিছু যৌগ যেগুলোতে তার জারণ মান কি হয়? -1, আবার -1/2, আবার -2 হয়। কিছু যৌগ আছে, মানে কিছু বলতে বেশিরভাগ যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে কি? -2।
তো একটু দেখি যে যেমন ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইড বা এখানে হতে পারে তোমার কি ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে এই যৌগগুলো দেখো যে ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যৌগগুলোতে অক্সিজেনের জারণ মান কি, অক্সিজেনের জারণ মান তোমার হচ্ছে কি এই -2 হবে। বলতে গেলে অধিকাংশ যৌগে -2 হয়। কিছু যৌগ আছে যেমন পটাশিয়াম তোমার হচ্ছে কি সুপার অক্সাইড, এই যে এইটাকে পটাশিয়াম সুপার অক্সাইড বলে। এরপরে হচ্ছে আবার কিছু যৌগ আছে যেমন হাইড্রোজেন পার অক্সাইড, এই যে এটাকে হাইড্রোজেন পার অক্সাইড বলে। এই হাইড্রোজেন পার অক্সাইডে কিন্তু অক্সিজেনের জারণ মান মানে অক্সিজেন জারণ মান -1 হবে। এখানে যেটা সুপার অক্সাইড, এটাকে সুপার অক্সাইড বলে। যেমন সুপার পার অক্সাইডে 2টা 2 থাকে, আর যেটা হচ্ছে তোমার কি সুপার অক্সাইড সেটাতে তোমার কি এই 2টা সাধারণত দেখো যোজনী যদি বিনিময় করি, দেখো পটাশিয়ামের যোজনী 1 কিন্তু অক্সিজেনের যোজনী 2, তো বিনিময় করলে এখানে কি এই 1 আসার কোথায় এখানে আর 2 যাওয়ার কোথায় এখানে, কিন্তু এটা না হয়ে যখন আমাদের কি হবে এখানে এই 2টা এখানেই থেকে যাবে, এটাকে বলবো তখন সুপার অক্সাইড। কিন্তু যখন 2টা 2 এভাবে থাকবে এটাকে বলবো পার অক্সাইড। তাই এরকম হবে পটাশিয়াম পার অক্সাইড K2O2, এটা হচ্ছে পটাশিয়াম পার অক্সাইড, এটাকে পার অক্সাইড বলে। তো এগুলাতে যোজনী -1 হবে, আর এই যোজনীটা এটাতে কি হবে, এগুলাতে -1 করে হবে। কিন্তু অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ মান কি, অক্সিজেনের জারণ মান সাধারণত তোমার -2 হয়ে থাকে। এটা একটু মনে রাখতে হবে যে এমসিকিউ তো আসে যে এটার সুপার অক্সাইডে কত তার জারণ মান, পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, এরকম আসতে পারে। তো এখানে আমরা দেখি যে ক্যালসিয়াম অক্সাইড, এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড এর জারণ মান আমরা কি, যেহেতু এটা যৌগ, এটা কিন্তু যৌগমূলক না, তাহলে মোট জারণ মান 0 ধরবো। কার জারণ মান বের করতেছি, অক্সিজেনের, তাহলে অক্সিজেনের এখানে তুমি X ধরো। আর দেখো ক্যালসিয়াম গ্রুপ 2 এর মৌল, আমরা বলছি গ্রুপ 2 এর মৌলগুলোর জারণ মান +2, তাহলে এখানে দেখো এই যে আমি 2 বসাই দিলাম, ইকুয়াল হচ্ছে 0, তাহলে X ইকুয়াল টু কত -2, দেখো X ইকুয়াল টু -2, তার মানে এই ক্ষেত্রে -2 তোমার কি -2 কি অক্সিজেনের জারণ মান। এই ক্ষেত্রে তুমি এটাতে দেখো এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানেও কিন্তু তার জারণ মান কত, আমি যেহেতু যৌগ এটা 0 ধরবো, তাহলে বের করতে বলছে X, এখানে দেখো এই যে প্লাস, এটা কিন্তু আমরা জানি গ্রুপ 2 এর মৌল ম্যাগনেসিয়াম, তাহলে এই যে +2, তাহলে 0, এই যে X ইকুয়াল টু কত -2, এখানেও কিন্তু অক্সিজেনের জারণ মান -2। কিন্তু আমরা বলছি অধিকাংশ যৌগে হয় এই তোমার এই 3টের ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে কি হয় অধিকাংশ -2 হয়। কিন্তু এই 3টের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম বলতে -1 তোমার হচ্ছে -1/2 আর কি এগুলো হয়ে থাকে। তাহলে আমরা দেখি এই যে দেখো পটাশিয়াম সুপার অক্সাইড, এটা কি একটা যৌগ, তাহলে 0 ধরবো। কার জারণ মান বের করব, এই যে দেখো আমরা বের করব অক্সিজেনের জারণ মান, তার মানে এখানে 2x আর প্লাস কি, যেহেতু এটা গ্রুপ 1 এর মৌল, তার মানে তার জারণ মান 1 ইকুয়াল টু 0। তাহলে এখন এই যে 2x আর এদিকে কি +1টা, ওদিকে যে -1 আর x ইকুয়াল টু কত -1/2, তাহলে x এ দেখো এই ক্ষেত্রে এই যে সুপার অক্সাইডে তার জারণ মান -1/2 কিন্তু, ঠিক আছে। আর এখন পার অক্সাইডের জারণ মান আমরা বুঝতেই পারতেছি, পার অক্সাইডে 2টা দ্বারা 2কে ভাগ করলে 1 হয়, তার মানে তার জারণ মান -1 হবে। তা আমরা করে দেখি আগে, এই যে H2O2 এইটা কি ধরবো 0, মোট জারণ মান 0 যৌগের। তাহলে দেখো এখানে কার বের করবো অক্সিজেন, তাহলে এটাকে যেহেতু 2 আছে 2x দিলাম, এবার প্লাস হাইড্রোজেন জারণ মান +1, তার মানে 1 × কত 2, এখানে 2 আছে ইকুয়াল টু কত 0। তাহলে এখন দেখো এখানে 2 প্লাস হচ্ছে কত 2x ইকুয়াল টু কত 0। তাহলে এখন দেখো তো এখানে 2x আর ওইদিকে 2টা গেলে -2, আর অতএব এখানে x দ্বারা আমি ডিরেক্টলি দিই, এই 2 দ্বারা ভাগ করলে কত হবে -1। তো এখন দেখো পার অক্সাইডে -1 অক্সিজেনের জারণ মান, সুপার অক্সাইডে -1/2। তাহলে এখন অনেকে মনে করে যে জারণ সংখ্যা এবং যোজনী সমান। তা আমরা দেখো এই ক্ষেত্রে দেখো তো যে জারণ সংখ্যা এবং যোজনী যে আসলে সমান নয়, এখানে এটা দেখি কিন্তু বোঝা যাবে। তো কিভাবে আমরা বুঝতেছি, যেমন অক্সিজেন আমরা জানি অক্সিজেনের যোজনী কত, অক্সিজেন যোজনী হচ্ছে 2, কিন্তু এখানে দেখো এই যে এইটা আবার কি এর জারণ সংখ্যা -1/2 -1, এগুলো কি তাদের কোনো যোজনী আছে, যোজনী কিন্তু নাই। এই ক্ষেত্রেও আমরা বুঝতে পারতেছি যে যোজনী এবং জারণ মান কি নয়, সমান নয়। তো যাই হোক, এই যে জারণ মান আসলে কি জিনিস বা জারণ সংখ্যা কাকে বলে, এটা আমি প্রথমেই বলছি জারণ সংখ্যা কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে জারণ সংখ্যা, প্রথমে যেমন আমি এই সংখ্যাটা দিয়েছি, আরেকবার তাহলে বলি বিষয়টা, যে কোনো একটা অণু, দেখো এটা অণু, একটু আগে কিন্তু যৌগমূলকগুলো দেখাইছি, তার মানে কোনো অণু এবং যৌগমূলকের মধ্যে যে পরমাণুগুলো থাকে, যে পরমাণুগুলো দ্বারা যৌগ বা যৌগমূলকটা গঠিত, ওই তার মধ্যে মানে ওই যৌগমূলক বা অণুর মধ্যে পরমাণুগুলোর এই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নযুক্ত কিছু সংখ্যা থাকে। এই যে আমরা মানগুলো পাচ্ছি ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নযুক্ত, একটা অণু
তাই এই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নযুক্ত যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে মূলত কি বলে, জারণ সংখ্যা বা জারণ মান বলে। তো যাই হোক, এই জারণ সংখ্যা এবং জারণ মান নিয়ে আমরা একটু আলোচনা করলাম, কিন্তু মেইন পার্টটা এখনও আমরা আলোচনা করি নাই। এটা আমরা জাস্ট একটু বুঝলাম। মেইন পার্টটা এখনও যেটা সৃজনশীল প্রশ্নে আসে, সৃজনশীলে আলোচনা আসে, সেই পার্টটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি, জারণ এবং বিজারণ বিক্রিয়া। এখানেই আলোচনাগুলো, এখানে এমসিকিউ পার্টও গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, এই পার্টটা নিয়ে এখন আমরা আলোচনা করি। আচ্ছা, তাহলে এই যে আমি এখন আবার আমরা এখানে ফিরলাম, এই যে রিডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া, এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো জারণ মানে ত্যাগ আমরা বললাম, আর বিজারণ মানে কি, গ্রহণ। বিজারণ মানে গ্রহণ। যে ইলেকট্রন ত্যাগ করবে তার জারণ ঘটবে, যে পরমাণুটির ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, তার বিজারণ ঘটবে, তার বিজারণ ঘটবে। তার মানে কি, এই যে জারণ যে ত্যাগ করবে, যে পরমাণুটিতে ইলেকট্রন ত্যাগ করবে, সাধারণত আমরা কি বলছিলাম, ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ও ধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে একটা আমি যদি বিক্রিয়া দিই, আমরা যেটা সচরাচর জানি, যেমন সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, এখানে দেখো তাহলে কি হলো, সোডিয়াম ক্লোরাইড। এখানে একটা জিনিস দেখো, এই বিক্রিয়াটাতে আমরা যখন এরা বিক্রিয়া করবে, কিন্তু যখন বিক্রিয়া করেনি, একাকী অবস্থায় থাকবে, একাকী মানে কারোর সাথে কেউ যুক্ত হয়নি, তখন কিন্তু তার জারণ মান কি, তার জারণ মান শূন্য। আমরা কিন্তু বলছি যদি যতক্ষণ পর্যন্ত না তারা একটা আরেকটার সাথে যুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত না তাদের জারণ মান কী থাকবে, শূন্য। এই যে একাই আছে, এর জারণ মান শূন্য, এর জারণ মান শূন্য। কিন্তু যখন দুইটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো, তখন কিন্তু এটা প্লাস, সোডিয়ামটা ধাতু, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কি ঘটছে, এখানে এই দেখো সোডিয়াম কিন্তু ইলেকট্রন প্লাস মানে কমে যাওয়া, মানে ইলেকট্রন ত্যাগ করা। আমরা কিন্তু বলছি জারণ, এখানে জারণ মানে ত্যাগ। তাহলে দেখো সোডিয়াম আগে সোডিয়াম অবস্থায় ছিল, মানে এইরকম 0 ছিল, যখন সোডিয়াম প্লাস হয়ে গেছে তখন সে একটা ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে। আর এই ক্লোরিন কি করছে, ওই যে ইলেকট্রনটা সে ত্যাগ করলো, ওই ইলেকট্রনটাই সে কি করছে, ওই ইলেকট্রনটাই তোমার হচ্ছে কি, ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে সে মাইনাস হবে, মানে ক্লোরিন কি হয়ে গেছে, এই যে মাইনাস। এই যে দেখো, তাহলে এখানে দেখো, তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ, এই যে ইলেকট্রন ত্যাগ করলো, এই যে ইলেকট্রন ত্যাগ করলো আর ইলেকট্রন কি করলো, গ্রহণ করলো। তাহলে এই ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে যে এই বিক্রিয়াটা সম্পন্ন হলো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। তো এখন দেখো এখানে এর জারণ ঘটছে। আমরা যদি এখন কেউ যদি জিজ্ঞেস করে বা প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করে যে এখানে কার জারণ ঘটছে, কার বিজারণ ঘটছে, এখন দেখো আমরা বলছি যে ত্যাগ করবে, এখানে ত্যাগ কে করছে, সোডিয়াম। তাহলে সোডিয়ামের কিন্তু এখানে কি জারণ ঘটছে। ইলেকট্রন এখানে কে গ্রহণ করছে, এই যে দেখো ক্লোরিন, তাহলে ক্লোরিনের কি ঘটছে, বিজারণ। এখানে লিখবো বিজারণ ঘটছে। তাহলে এইটার তাহলে জারণ এবং বিজারণ আমরা এটা ইন্ডিকেট করলাম যে কার জারণ ঘটছে, কার বিজারণ ঘটছে, মানে এ ত্যাগ করছে, এ গ্রহণ করছে। আমরা বলছি যদি ত্যাগ করে তাহলে তার জারণ, আর যদি গ্রহণ করে ইলেকট্রন, তার বিজারণ ঘটবে। এখন দেখো এখানে আরেকটা জিনিস, ওইটা ওখানে থাক, এখানে আমরা আরেকটু আলোচনা করি যে ত্যাগ, এই জারণ, যার জারণ ঘটবে তাকে বিজারক বলবো, যার জারণ ঘটবে তাকে বিজারক পদার্থ বলবো, তাকে কি বলবো, তাকে বিজারক পদার্থ বলবো। আর এখানে দেখো যার গ্রহণ ঘটবে, এই যে বিজারণ ঘটবে, যে মৌলটার বিজারণ ঘটবে বা যে পরমাণুটার বিজারণ ঘটবে, তাকে জারক পদার্থ বলবো, তাকে তোমার হচ্ছে কি জারক পদার্থ বলবো। তাহলে এখানে একটা জিনিস, এখানে কিন্তু উল্টাউল্টি হয়, মানে জারণ ফের এটা আবার বিজারক বলা হচ্ছে, এটা বিজারণ ফের এটা আবার জারক বলা হচ্ছে। এইটা কিন্তু একটা খুব সতর্কভাবে মনে রাখতে হবে, যে এইভাবে যদি মনে রাখা যায়, পরে আমি সংক্ষিপ্ত বিষয়টা একসাথেই বলে দিব। জারণ হচ্ছে ত্যাগ আর বিজারণ হচ্ছে গ্রহণ। যার জারণ ঘটবে তাকে বিজারক পদার্থ বলে, আর যার বিজারণ ঘটবে তাকে কি বলে, তাকে জারক পদার্থ বলে। তাহলে এখানে আরেকটা জিনিস, যার জারণ ঘটবে সে জারিত হবে, আর যার বিজারণ, ঠিক আছে, যার বিজারণ ঘটবে যে পরমাণু, তার কি হবে, সে বিজারিত হবে, এখন দেখো এই কথাটুকু কিন্তু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে বলতে পারে যে এখানে কোনটি জারক পদার্থ,
এই কথাটা বলতে পারে। এখানে বলবে যে কোনটি জারক পদার্থ। তাহলে জারক পদার্থ এখন তুমি যদি এই বিষয়টা ধরতে না পারো তাহলে কিন্তু বিক্রিয়া ব্যাখ্যা করা যাবে না। তাহলে এখন দেখো এই যে এই সোডিয়াম যেহেতু জারণ ঘটছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বিজারক পদার্থ বলবো। এবং এ নিজে কি হয়েছে, জারণটা জারিত। এই দেখো জারণ, এখানে একটা মিল আছে কিন্তু তোমার হচ্ছে কি, এই যেটা জারণ হয় সেটা কিন্তু কি, এই যে জারিত, এটা ঠিক আছে। এই যে দেখো বিজারণ, এই বিজারণ কিন্তু কি বিজারিত হয়, এটা ঠিক আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এইটার উল্টাটা বললে হয়ে গেল। এই যে বিজারণটা হচ্ছে তোমার কি জারক, বিজারণটাকেই আমরা কি বলতেছি, বিজারণটা, এই যে দেখো বিজারণটা বিজারক পদার্থ উল্টাটা, মানে যেটা জারণ ঘটে, যেটা জারণ ঘটে সেটাকে বিজারক বলতেছি। আর এইটার উল্টাটা হচ্ছে কি, এই যে এখানে, মানে এই জায়গাটাতে। তাহলে এখানে বলা হচ্ছে দেখো জারণের উল্টা কি, এই যে দেখো জারণের এইটা কি আমরা বলছি জারক পদার্থকে বিজারণটা যেটা উল্টা মানে বিজারণ, ঠিক আছে। আচ্ছা এটা আমি একটু মিশাই দিই, এটা একটু মিশাই দিই। তাহলে এটা আমরা এইভাবে মনে রাখবো যে যা জারণ ঘটবে তাকে বিজারক বলবো, মানে উল্টাটা। এইটার মানে যদি আমরা এরকম বলতাম যে যার জারণ ঘটে তাকে জারক পদার্থ বলে, এরকম না, এটা উল্টাটা, মানে যার জারণ ঘটবে তাকেই বিজারক বলবো, আর যার বিজারণ ঘটবে তাকে কি বলবো, জারক পদার্থ বলবো। তাহলে এখানে আমরা যেহেতু এটার বিজারণ ঘটছে, তাহলে এটা কি, যেটার বিজারণ ঘটছে এটার বিজারণ না, ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ, তার মানে এটাকে কি বলবো, এটাকেই বলবো আমার হচ্ছে কি জারক, এটাকেই বলবো জারক পদার্থ। আর যেহেতু এই জারণ ঘটছে এটাকে বলবো কি তোমার হচ্ছে বিজারক পদার্থ, এটাকে বলবো বিজারক পদার্থ। এখন এটা গেল তোমার হচ্ছে জারণ বিজারক পদার্থ, আর বিজারণ হচ্ছে কি জারক পদার্থ। আর কি হয়, এটা জারণ জারিত হয়, এই যে দেখো এইটা জারিত হয়েছে আর এইটা কি বিজারিত হয়েছে, এটা মিল আছে, বিজারণের সাথে বিজারিত, জারণের সাথে জারিত, এটা মিল আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের সংক্ষিপ্ত এক লাইনের মধ্যে কিভাবে আমরা লিখতে পারি, আমি একটু লিখে দিই কিভাবে আমরা একসাথে লিখতে পারি। তো এখানে এই যে দেখো আমি একটু লিখি যে কি হয়, এই যে জারণ তিরচিহ্ন দিয়ে দিলাম, সারণ, তারপরে কি এইটাকে কি বলে ত্যাগ বলে, আর এইটা কি জারণ, এই যে দেখো জারণ জারিত হয়, এবং একে কি বলে, একে বিজারক পদার্থ বলে। এই লাইনটা একে বিজারক পদার্থ, আচ্ছা একে বিজারক পদার্থ বলে। তাহলে কি বলছি, জারণ সারণ মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, যে ছেড়ে দিবে বা ত্যাগ করবে সে জারিত হবে এবং তাকে বিজারক পদার্থ বলবো। এইটা গেল। এখন দেখো এটা বিজারণ, হ্যাঁ বিজারণটা কি হবে, বিজারণটা গ্রহণ হবে, মানে এটার বিপরীতটাই তো বিজারণ। হ্যাঁ, একজন ত্যাগ করলে তো আরেকজন গ্রহণ করবে, তাহলে কি বিজারণ গ্রহণ, এবং সেটা কি হবে বিজারিত হবে, সেটি বিজারিত হবে এবং কি তাকে জারক পদার্থ বলে, তাকে জারক পদার্থ বলে। এই লাইন দুটো একটু মনে রাখতে হবে, তাহলে উল্টাউল্টি হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, না হলে কিন্তু উল্টাউল্টি হয়, অনেকের উল্টাউল্টি হয় যে কোনটা জারকটাকে বিজারক বলে, বিজারকটাকে জারক বলে, এরকম হয়। তো যাই হোক, এই কাজটা করার জন্য তোমাদের মনে রাখতে হবে যে কি জারণ সারণ মানে ত্যাগ করে, আর জারিত হয় তাকে বিজারক পদার্থ বলে। আর বিজারণটা কি গ্রহণ করে, এইটার বিপরীতটাই তো এটা। তাহলে বিজারণ গ্রহণ করে, সেটা বিজারিত হয় এবং এটাকে কি বলে জারক পদার্থ বলে। এই কথাটুকু একটু কি রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা এইটা আলোচনা করলাম কি একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে, যে ধাতু ইলেকট্রন কি করে, ইলেকট্রন তোমার হচ্ছে গ্রহণ করে, আর অধাতুগুলো ইলেকট্রন কি করে ত্যাগ করে। কিন্তু যদি ওখানে ধাতু অধাতু না থাকে, মানে তোমার হচ্ছে কি মানে যে বিক্রিয়াটা হচ্ছে বা রিয়াকশনটা হচ্ছে সেখানে তোমার কি ধাতু অধাতু নাই, দুইটাই ধাতু আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে কার জারণ ঘটলো কার বিজারণ ঘটলো, তা আমরা একটু দেখি। ওইরকম কিছু বিক্রিয়া আমরা দেখি যে কিভাবে এটা করা যায়, একটু দেখি। শুধু যদি ধাতু থাকে তাহলে কিভাবে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে সেটা আমরা কিভাবে বুঝবো। হ্যাঁ, তাহলে এটাও একটু মিশাই দিই। আচ্ছা, তাহলে এখন আসি যে
দুইটাই যদি ধাতু থাকে, তার মানে এখন আমরা এরকম দেখি যে মনে করো এখানে আমি জিঙ্ক নিলাম প্লাস এখানে দিলাম কি কপার সালফেট দিলাম। তো এখানে হয়ে গেল জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে কোপারটা আলাদা হয়ে গেল। তো যাই হোক, এখানে এই বিক্রিয়াটা এগুলো জানে, এগুলো অনেকেই আগে থেকে এই বিক্রিয়াগুলো জানে। তো তারপরও আমাদের এইরকম বিক্রিয়াগুলোই সাধারণত পরীক্ষায় আসে। তো এখন এইখানে দেখো যে এটার কোনটা জারণ ঘটছে আর কোনটার বিজারণ ঘটছে আমি কীভাবে বুঝবো। এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দর্শক আয়ন কি, দর্শক আয়নটা কি সেই বিষয়টা একটু মনে রাখতে হবে। এখানে দেখো এখানে যে সালফেট ছিল এখানেও সালফেট আছে, মানে এই সালফেট কোনো মানে এখানে ভাঙে নেই, মানে এর কোনো পরিবর্তন হয়নি। এটাকে আমরা সাধারণত যৌগমূলক বলি, কিন্তু এই জায়গাটাতে এটাকে বলবো দর্শক আয়ন, মানে এর কোনো কি হয়নি, পরিবর্তন হয়নি। যেমন আমরা যদি এরকম হয় যে সিনেমা দেখতেছি, অনেকে মিলে কোনো মুভি বা সিনেমা এরকম যাই হোক বা নাটক দেখতেছি, অভিনয় করতেছে কিন্তু কি অন্যরা, কিন্তু আমরা জাস্ট দেখতেছি। তা আমাদের সেখানে কোনো কাজ নেই, আমরা জাস্ট কি দেখতেছি, অভিনয় দেখতেছি। তো এরকম এরাও এই তোমার হচ্ছে সালফেট, এটাও একটা দর্শকের মতো, এদের কোনো পরিবর্তন নেই, এদেরকে কি বলা হয় দর্শক আয়ন বলা হয়, এদের কোনো পরিবর্তন নেই। তো যাই হোক আমরা এখানে আসি, তাহলে দর্শক আয়নটা যদি আমি বাদ দিয়ে যদি আমি দেখাই, দেখো তো এখানে দেখো জিঙ্ক আমরা বলছি কি যে যখন একাকী থাকে, মানে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে বন্ধন করে না, তখন কিন্তু তার জারণমান কত, 0। এই দেখো এর জারণমান 0, কিন্তু এখানে দেখো এর জারণমান 0, এখানে তার জারণমান কত, এখানে কিন্তু কোপারের জারণমান +2। এটা তো দর্শক আয়ন, এটা কোনো কাজ নেই। এখানে দেখো জিঙ্ক 0 ছিল জারণমান, এখানে যখন একটার সাথে যুক্ত হয়ে গেছে জিঙ্ক কিন্তু 0 থেকে কি হয়ে গেছে 2+ হয়ে গেছে, কিন্তু কোপার 2+ ছিল, ও একা হয়ে গেছে। এই যে দেখো তার জারণমান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, তার জারণমান 0 হয়ে গেছে। আমরা বলছি যখন একাকী থাকবে বা কোনো তোমার হচ্ছে মৌলের সাথে যুক্ত হবে না বা বন্ধন গঠন থাকবে না, বন্ধনে অংশগ্রহণ থাকবে না, তখন কিন্তু কি, তখন তার জারণমান কি থাকবে, 0 থাকবে। এখন দেখো আমরা যদি এই দর্শক আয়নটা বাদ দিয়ে একটু লিখি, এই যে দেখো এখানে ছিল কোপার 2+, এটা 0। এর পরে ঘটনাটা কি ঘটছে, জিঙ্ক 2+ হয়ে গেছে এবং কি কোপার তোমার হচ্ছে 0 হয়ে গেছে, যার ছিল সে 0 হয়ে গেছে, কিন্তু যার 0 ছিল সে বৃদ্ধি পাইছে জারণমান। তাহলে এখন এখানে আমি কীভাবে বুঝবো কার জারণ ঘটছে আর কার বিজারণ ঘটছে, মানে কে ইলেকট্রন গ্রহণ করছে আর কে বর্জন করছে, সেটা আমি কীভাবে বুঝবো। এটা বোঝার জন্য আমাকে একটা কথা এখানে মনে রাখতে হবে। দেখো আমি একটু ইন্ডিকেট করে দিই যে এই যে দেখো এখানে জিঙ্ক, এটা হচ্ছে আমার জিঙ্ক, আর এইটুকু অংশ হচ্ছে আমার কি, এইটা হচ্ছে কোপার। তো এখানে একটা জিনিস দেখো, যার কমে, এই যে দেখো এখানে কিন্তু কম আগে কম ছিল পরে বৃদ্ধি, আর এটা ছিল কি, এটা ছিল বেশি পরে কম হয়ে গেছে, মানে যে কমে যাবে, মানে কমে গেলে, এখানে একটু লিখে দেই, কমে গেলে কি, কমে গেলে মানে জারণমান কমে গেলে, মানে কমে যদি যায়, মানে কমে গেলে তার বিজারণ হবে, জারণমান যদি কমে যায়, কি জারণমান যদি কমে যায় তাহলে তার বিজারণ ঘটবে। আর জারণমান যদি বৃদ্ধি পায়, আচ্ছা জারণমান যদি বৃদ্ধি পায় মানে 0 ছিল বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পালে সে ত্যাগ করবে, তার কি ঘটবে, তাহলে তার জারণ ঘটবে, তার জারণ মানে ত্যাগ, বিজারণ মানে গ্রহণ। তাহলে এই কথাটুকু, এই দুইটা কথা কিন্তু মনে রাখতে হবে। এই দুইটা কথা মনে রাখলে আসলে আশা করি মানে কোনো সমস্যা হবে না। মানে কীরকম, এই যে মানে আমরা কি বলছি কথাটা মনে রাখতে হবে যে দর্শক আয়নের এখানে কোনো কাজ নেই। এখানে আমি দর্শক আয়ন বার্তা দিয়ে এরকমভাবে আমরা কি করব, এইভাবে লিখব। লেখার পরে আমরা দেখব যার জারণমান বৃদ্ধি পেয়েছে সে ত্যাগ করবে, মানে তার জারণ ঘটবে। আর যে তার জারণমান কমে গেছে, মানে আগে ছিল 2+, পরে কমে গেছে, মানে একা হয়ে গেছে বা কমে গেছে বা 0 হয়ে গেছে, সে কি করবে, বিজারণ ঘটবে বা তার বিজারণ ঘটবে বা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে আমরা দেখি এখানে কীরকম, এটা যদি আমরা দেখাই, এই যে দেখো জিঙ্ক ছিল কি, জিঙ্ক ছিল 0 থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে 0 থেকে যদি বৃদ্ধি পায় সে কি করবে। আচ্ছা আমরা একটু দেখি ইলেকট্রন যে গ্রহণ করছে তাকেই আগে লিখি, তাহলে একটু লেখাটা একটু সুবিধা হয় আর কি, একটু ভালো দেখা যাবে। তাহলে এটা একটু মিশাই দিই, হ্যাঁ। তাহলে এখানে একটু দেখি যে কোপার কিন্তু যেহেতু আমার গ্রহণ করছে, একে আগে লিখতেছি, মানে কোপার
এখানে দেখো 2 প্লাস ছিল, পরে সে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে সে দুইটা ইলেকট্রন কি, দুইটা ইলেকট্রন তোমার হচ্ছে কি, দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি যে জিঙ্ক যেহেতু আমার কি শূন্য থেকে, মানে শূন্য থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়া মানে তার জারণ, মানে সে ত্যাগ করেছে। কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে, সে দুইটি, মানে 2 প্লাস বলতে দুইটা ইলেকট্রন সে কী করেছে, ত্যাগ করেছে। তাহলে জিঙ্ক আগে ছিল শূন্য, এই শূন্য থেকে জিঙ্ক কি হয়ে গেছে, জিঙ্ক 2 প্লাস হয়ে গেছে। তার মানে সে দুইটা ইলেকট্রন কি করেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। আর এই দেখো কোপার আগে 2 প্লাস ছিল, এই যে কোপার 2 প্লাস ছিল, এখন দেখো এই কোপার 2 প্লাস কী করেছে, তোমার হচ্ছে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। তো গ্রহণ করার পরে তোমার কি এই কোপার ধাতুতে পরিণত হয়েছে, ঠিক আছে। কোপার এই যে শুধু কোপার মানে শূন্য, যার মানে শূন্যতে পরিণত হয়েছে। তার মানে যেহেতু সেই ইলেকট্রন ত্যাগ করেছে, এটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। হ্যাঁ, এটাকে বলবো জারণ অর্ধ বিক্রিয়া, আর এটাকে বলবো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ কি, বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এখন এখানে একটা জিনিস দেখো, এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে বলতেছি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে যেহেতু এর জারণ ঘটছে, যেহেতু জারণ ঘটছে, এটাকে আমরা বলবো কি, তাহলে জারণ ঘটলে এটাকে বিজারক পদার্থ বলবো, বিজারক পদার্থ বলবো, এবং এটি জারিত হয়েছে, এটি জারিত হয়েছে। আর এটা যেহেতু আমার বিজারণ ঘটছে, এটাকে জারক পদার্থ বলবো। কোপার 2 প্লাস হচ্ছে জারক পদার্থ, এবং এটা নিজে কি হয়েছে, বিজারিত হয়েছে। তবে ওই আগে যে লেখাগুলো লিখে দিয়েছি ওগুলো মনে রাখলে এখানে ব্যাখ্যা করা যাবে যে আসলে কোনটার কি ঘটছে, আমাদের এগুলোই ব্যাখ্যা করতে হয়। তো যাই হোক, এটা যদি আমরা কি করি, এই জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা যদি যোগ করে দিই, উভয় পাশে এই দুইটা কি ইলেকট্রন দুটো বাদ, এবং যোগ করে যদি দিই, এই যে জিঙ্ক শূন্য প্লাস হচ্ছে কি কোপার 2 প্লাস, এই যে তীর চিহ্ন দিয়ে দিব, এই যে হচ্ছে কি জিঙ্ক 2 প্লাস প্লাস হচ্ছে কি কোপার শূন্য। এই বিক্রিয়াটা এই পর্যন্ত লিখে দিতে হবে। কেউ যদি এই বিক্রিয়াটা এই পর্যন্ত না লিখে, তাহলে কিন্তু সে নাম্বার পাবে না। সে যতই ব্যাখ্যা করুক, যদি এই কথাগুলো না লিখে, তাহলে কিন্তু সে নাম্বার পাবে না। দেখা যাবে 4-এর মধ্যে এখানে 1 এবং 2 দিয়ে রাখছে, ঠিক আছে। যদি এই বিষয়গুলো না লেখে, আর কোনটি জারক পদার্থ, কোনটি বিজারক পদার্থ, কার জারণ ঘটছে, কার বিজারণ ঘটছে, এই বিষয়গুলো ব্যাখ্যা করলেই হয়ে গেল। তো যাই হোক, এখানে তাহলে আমাদের বোঝা গেল যে আমাদের কি ছিল, যে যদি ধাতু থাকে, আমরা এর আগে দেখছিলাম একটা ধাতু একটাও ধাতু, ধাতুগুলো সাধারণত কি করে, তোমার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, ও ধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু যদি দুইটাই ধাতু থাকে, তাহলে কার জারণ ঘটছে, কার বিজারণ ঘটছে, সেই বিষয়টা কিন্তু আমরা এভাবে বুঝবো, যে যার জারণ মান কী পাবে, শূন্য থেকে তোমার হচ্ছে কি, শূন্য থেকে যে জারণ মান বৃদ্ধি পাবে তার জারণ ঘটবে, আর যার জারণ মান কমে যাবে সেই ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে। এভাবে আমরা নির্ণয় করব যে কার জারণ ঘটছে, কার কি বিজারণ ঘটছে, এই বিষয়টা। তো এখানে কিন্তু আমরা আরও বিক্রিয়াগুলোকে আমরা দেখতে পারি, যে এই জারণ বিজারণ পার্টটার বিভিন্ন রকম বিক্রিয়া, মানে এই বিক্রিয়াগুলো সাধারণত এই বিক্রিয়াটা বুঝলে আমরা অসংখ্য বা অনেকগুলো বিক্রিয়া আমরা কী করতে পারবো, সলভ করতে পারবো। হ্যাঁ, সলভ করা যাবে। যেমন আমরা যদি আরও দেখি, যে তোমার হচ্ছে কি, যেমন সালফিউরিক অ্যাসিড, আমরা যদি এরকম দিই যে জিঙ্ক দিলাম প্লাস কি H2SO4, এটা সালফিউরিক অ্যাসিড। তো এই বিক্রিয়াটাতে আমার কি হবে, এটা জিঙ্ক সালফেট, এই যে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি তোমার হচ্ছে প্লাস হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। তো এখানে আমরা যদি এই দর্শক আয়নটা, এখানে দেখো, এখানে কিন্তু 0 যেহেতু একাই আছে, আর এখানে কিন্তু হাইড্রোজেন +1, ঠিক আছে, +1। আর এই জায়গাটাতে দেখো, এই যে জিঙ্ক 0 ছিল, এখানে 2 প্লাস হয়ে গেছে, এখানে 2 প্লাস হয়ে গেছে। আর এইটা কিন্তু কি একাকী হয়ে গেছে, মানে শূন্য, মানে একা হয়ে গেলে এটা কি হয়ে যাবে, তার জারণ মান 0 হয়ে যাবে। তো এখন আমার দর্শক আয়নটা যদি বাদ দিই, তাহলে কি হবে, এই যে জিঙ্ক এইটা, তারপরে কি এই যে H2, এই যে +1, তারপরে কি এখানে কি এই যে জিঙ্ক, এই যে 2 প্লাস হয়ে গেছে, মানে 0 থেকে 2 প্লাস, আর এখানে কি এই যে সে 0 হয়ে গেছে, হাইড্রোজেন 0 হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি এটা ইন্ডিকেট করি, তাহলে ইন্ডিকেট করলে কি হবে, এই যে তোমার জিঙ্ক, আর এই যে তোমার হচ্ছে কি, এই যে তোমার হচ্ছে এই যে তোমার এইটুক হচ্ছে হাইড্রোজেন,
এটা হচ্ছে হাইড্রোজেন। তো এখন আমার জারণ মান দেখো, এই জারণ মান কিন্তু এটা জারণ মান কী পাইছে, জারণ মান বৃদ্ধি পাইছে। তা বৃদ্ধি পেলে আমরা কী বলছি, সেই ইলেকট্রন কী করবে, ত্যাগ করবে। মানে আগে শূন্য ছিল, শূন্য থেকে যখন জিঙ্ক 2+ হয়ে গেলে বৃদ্ধি পাইলে সে কী করবে, ইলেকট্রন ত্যাগ করবে। আর এখানে কী হবে, এখানে যদি আমরা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কিন্তু দুইটা, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে দুইটা হাইড্রোজেন কী করবে, দুইটা ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে। তাহলে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয়ে গেল, H2 কি 0 হয়ে গেল, ঠিক আছে, H2 0। বা এখন দেখো এটা তাহলে এটা আমরা বলতেছি কি তোমার হচ্ছে জারণ অধ্যবিক্রিয়া, কি এটা জারণ অধ্যবিক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের কি বিজারণ অধ্যবিক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে বিজারণ অধ্যবিক্রিয়া। তাহলে এটা গেল জারণ অধ্যবিক্রিয়া, বিজারণ অধ্যবিক্রিয়া, দুইটা যোগ করলে আমাদের কি হবে, এখানে জিঙ্ক আর এখানে তোমার হচ্ছে কত, এই যে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। তারপরে এটা ছিল আমাদের কত, হ্যাঁ, তারপরে হচ্ছে কি জিঙ্ক 2+ আর প্লাস হচ্ছে কি H2, তোমার হচ্ছে কত H2 0। তাহলে এই ব্যাখ্যাগুলো কোনটি জারক এবং কোনটি বিজারক সেই বিষয়গুলো আমরা যদি লিখি তাহলে আমাদের এই ব্যাখ্যাগুলো কিন্তু করে দিতে হবে কি কার জারণ ঘটছে, কার বিজারণ ঘটছে, কোনটি জারক পদার্থ, কোনটি বিজারক পদার্থ, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই প্রশ্নের মধ্যে ব্যাখ্যা করে দিতে হবে, এগুলো ব্যাখ্যা করতে হয়। তো আজকেই আমাদের এই পর্যন্তই আলোচনা করলাম, আজকে এই পর্যন্তই। আর এই অধ্যায়টার বাকি যে পার্টগুলো আছে, বাকি পার্টগুলোতে আমরা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।